জিডিপিএল কেসিবিপিএল এ 875, হ্যাক রেটে 683। কোভিড-19 গোটা পৃথিবীর সমাজনীতি এবং অর্থনীতিকে একেবারে বদলে দিয়েছে। কিন্তু তাতে কি সমাজনীতি অর্থনীতি কোনোটাই কি বদলাবে? থেমে থাকবে কি সমাজনীতি অর্থনীতির মূল্যায়ন বিশ্লেষণ? চলবে। আমরা সমাজনীতি অর্থনীতির আলোচনা করব, তবে একেবারে অন্যভাবে। প্রতি সোমবার থেকে বুধবার রাত ঠিক 8টায় আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন 24 আওয়ার্স থেকে। কোভিড-19 গোটা পৃথিবীর সমাজনীতি এবং অর্থনীতিকে একেবারে বদলে দিয়েছে। কিন্তু তাতে কি সমাজনীতি অর্থনীতি কোনোটাই কি বদলাবে? থেমে থাকবে কি সমাজনীতি অর্থনীতির মূল্যায়ন বিশ্লেষণ? চলবে। আমরা সমাজনীতি অর্থনীতির আলোচনা করব, তবে একেবারে অন্যভাবে। প্রতি সোমবার থেকে বুধবার রাত ঠিক 8টায় আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন 24 আওয়ার্স থেকে। কোভিড-19 নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের অনুপম অনলাইন। গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে একটা নতুন বাঁক তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অনেকে মনে করছেন। শুভেন্দু অধিকারীকে ঘিরে যে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে তার ইতি কিভাবে ঘটবে এখনো পরিষ্কার নয়, কিন্তু যেটা সামনে আসছে তা হলো যে রাজ্য রাজনীতিতে যেন একটা নতুন বাঁক তৈরি হবার উপক্রম হচ্ছে। সত্যি কি তাই? গত কয়েকদিন ধরে রাজনীতিতে যে চাপানুতো শুরু হয়েছে, সেই কথা, সেই সংস্কৃতি, সেটাও কি রাজনীতির পক্ষে খুব ভালো? এই বিষয়গুলো নিয়েই আমরা একটু আজ অন্যরকমভাবে আলোকপাত করবার প্রয়াস করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা আলোচনার জন্য উপস্থিত হয়েছেন বা সংযুক্ত হয়েছেন, আমি প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক রাজাগোপালধর চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা প্রকাশ উপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতির বিশিষ্ট অধ্যাপক দেবনারায়ণ সরকার। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমি অনুষ্ঠান শুরু করব রাজাগোপালধর চক্রবর্তীকে দিয়ে। রাজাগোপালবাবু, আপনি এই বিষয়টার উপরে চর্চা করে থাকেন যে সামাজিক বিষয়টা কোন দিকে মোড় নিচ্ছে, সে বিষয়ে আপনার সবসময় একটা আগ্রহ থাকে, আমরা জানি। সেই সূত্র ধরেই আপনাকে আমি প্রথমেই জিজ্ঞাসা করব যে গত কয়েকদিন ধরে যেটা ঘটছে, শুভেন্দু অধিকারী একটা নতুন রাজনৈতিক মঞ্চ তৈরি করবেন, নাকি তিনি সরাসরি অন্য একটি রাজনৈতিক দলের সাথে সংযুক্ত হয়ে যাবেন, সেই প্রেক্ষিতটাকে সামনে রেখে একটা রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। এবং যেভাবে রাজনৈতিক পারদ চড়ছে, যে ভঙ্গিতে নেতারা কথা বলছেন, সেটাও রাজনীতির পক্ষে খুব ভালো রাজনীতির লক্ষণ বলে আমরা মনে করতে পারছি না। সব মিলিয়ে যেটা যাচ্ছে, যে যেখানে দাঁড়াচ্ছে, একটা নতুন রাজনৈতিক বাঁক তৈরি হবার কোনো উপক্রম বা সম্ভাবনা কি আদৌ থাকছে এ রাজ্যে? দেখুন, আপনি যে ভালো রাজনীতির কথা বলছেন, সেটা কতটা হচ্ছে না হচ্ছে আপনি বুঝতে পারবেন। কেননা একটা সময় তারা ভারতবর্ষে আমরা দেখতাম যে সংসদে যারা যেতেন বা সংসদে যে ধরনের আলোচনা ঘটতো, সেটা কিন্তু আমরা আজকাল কোথাও দেখি না। সব জায়গাতেই আজকের আমরা দেখতে পাচ্ছি যে অতি একদম যারা রাজনীতি খুব একটা বোঝেন না, এই সম্বন্ধে ধারণা নেই, তারাই চলে যাচ্ছেন সংসদে বা বিধানসভায়। এটা তো ঘটছে, এটা সারা ভারত জুড়ে চিত্র। এই প্রসঙ্গে আজকের আলোচনা আমি যেতে চাই না, তবে যে প্রসঙ্গে যেটা আলোচনা অত্যন্ত দরকার, যে বাঁকের কথা বলছি, ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যারা শাসক দলে আছে এবং এই শাসন ব্যবস্থায় 2011 সাল থেকে শুরু হয়েছে, সরকার সবকিছু খারাপ করেছে, সবকিছু ভালো করতে, এবং এর জায়গায় আমি নেই। তবে সরকার চলতে গিয়ে সরকারের ভেতরে নানান দ্বন্দ্ব কিন্তু প্রকাশ পাচ্ছে, কিন্তু এই সরকারের তেমন কোনো বিকল্প আমরা এতদিন দেখিনি। এবং সরকারি বিকল্প বলতে বামেরা ছিল, তারা তাদের রক্তক্ষয় ঘটে গেছিল, কংগ্রেসের রক্তক্ষয় আরো বেশি ঘটে গেছে। তারপরে অন্তর্দ্বন্দ্ব সেভাবে প্রকাশ পায়নি, কেননা মানুষ দেখেছে বিকল্প রাস্তা নেই, there is no alternative, ঠিক না? কিন্তু 2019-এর যে লোকসভা নির্বাচন ঘটে গেল, সেখানে দেখা গেল তৃণমূলের একেবারে
ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। আমার যা মনে পড়ে যে 18টা একদম আমি আপনাকে বলে দিচ্ছি, 18খানা লোকসভার আসন পেয়েছে এবং আরামবাগ লোকসভা কেন্দ্রে মাত্র 1200 ভোটের হেরফের হয়েছে, মানে ওটা যে কেউ জিততে পারত। মালদা উত্তর, যাই হোক, আমি মালদা দক্ষিণে। এছাড়া না, আমি ডিফারেন্স অফ ভোট বোধ হয় ছিল 18 লক্ষ। আচ্ছা, 17 কি 18 লক্ষ হবে সেই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে তৃণমূলের ভেতরে যারা আছেন, যারা মনে করছেন সরকার সঠিকভাবে চলছে না, যাদের গুরুত্ব সঠিকভাবে দেওয়া হচ্ছে না, তারা নীরবে সহ্য করে গেছে। কিন্তু এখন একটা বিকল্প এসেছে। তারা মনে করছেন যে আমাদের যে দুঃখ যন্ত্রণা, সেটাকে ভেন্টিলেট করার একটা জায়গা আছে। সুতরাং এখন এই মুহূর্তে আমাকে জলদা বলবে বা দলের হয়ে থার্ড পার্টি কি বলবে সেটা আমি মেনে নেব না। তার ফলেই আমরা দেখলাম কোচবিহারের একজন এমএলএ পদত্যাগ করেছেন। আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী মানে মন্ত্রিত্ব ছেড়েছেন। আগামী দিনে কি করবেন সেটা আমরা আলোচনার ব্যাপার, আমরা আলোচনা করতে পারি। কিন্তু দেখবেন অনেক অনেক এমএলএ, বিধায়ক, সাংসদ, তারা মাঝে মধ্যেই ফোনা তুলছেন। ফোনাটা আগে তুলতে পারতেন কেন? তারা বুঝেছেন তোমরা যদি গুরুত্ব না দাও, আমার কাছে এই দল রাজি আছে। এবং আপনারা দেখবেন সিঙ্গুরের যিনি বিধায়ক, মাস্টারমশাই বলে খ্যাত, উনি আমার কাছে বিকল্প দলে জয়েন করার সুযোগ পেয়ে গেলেন। এই একটা যে এই ভাগটা বললেন, এই ভাগটা আগে সম্ভব ছিল না। এই ভাগটা এই মুহূর্তে তৈরি হয়েছে, তার একটা প্রাতিষ্ঠানিক বৈধতা আছে, বিকল্প, সত্যিকারের বিকল্প আছে। এখন যদি গুরুত্ব না দেওয়া হয়, এখন ওই করা যাবে না, আমাকে ঘোরানো যাবে না, আমাকে বলতে হবে আমায় তুমি টিকিট দেবে, তা না হলে কিন্তু আমি বেরিয়ে যাবো। এই ব্যাপারটা কিন্তু একদমই, যেহেতু একটা বিকল্প জায়গা খুঁজে পাচ্ছেন। আমি ঠিক এই বিষয়টা নিয়ে দেবনারায়ণ বাবুর কাছে আসবো। দেবনারায়ণ বাবু, যেভাবে রাজাগোপাল বাবু বললেন যে আসলে একটা বিকল্প তৈরি হয়েছে, তৃণমূলের মধ্যে এতদিন যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটা প্রকাশ করার মতো বা সেই দ্বন্দ্বটাকে নিয়ে জেহাদ ঘোষণা করবার মতো কোনো পরিসর ছিল না। এখন সেই রকম একটা পরিসর তৈরি হচ্ছে এবং ইঙ্গিতটা পরিষ্কার, যেহেতু বিরোধী হিসেবে যেভাবে বিজেপি এগিয়ে আসছে, সেই পরিপ্রেক্ষিতে বিজেপি সেই আলাদা বিকল্পটা তৈরি করতে পারছে। সেই সূত্র ধরেই কি রাজনীতিতে নতুন বাঁক আসছে, নাকি আমাদের রাজ্য রাজনীতিতে একটা নতুন মঞ্চ তৈরি হবে, যেটা এখনো পরিষ্কার নয়? শুভেন্দু অধিকারীর আচার আচরণ, তিনি যেভাবে মুভ করছেন, তাতে মনে হচ্ছে এমনটাও হলেও হতে পারে যে তিনি একটা নতুন রাজনৈতিক মঞ্চ তৈরি করে সামনে আসবেন। সব মিলিয়ে যে সম্ভাবনাটা তৈরি হচ্ছে, সেটাকে এই কারণে যে ক্রমশ বিকল্প হিসেবে বিজেপি সামনে চলে আসছে। না, দু তিনটে বক্তব্য এখানে পরিষ্কার করার দরকার। অবশ্যই দাদা গোপালবাবু যেটা বলেছেন, নিঃসন্দেহে বিকল্প তো একটা তৈরি হয়েছে, অস্বীকার করার নাই। কারণ বামে বা কংগ্রেস সেই জায়গায় নেই, এখন তৃণমূলের একমাত্র বিকল্প হচ্ছে বিজেপি। এটা নিয়ে কোনো সন্দেহ, যে যেভাবে রাজনৈতিক নেতারা হয়তো অন্য কথা বলবে, কিন্তু আসলে তৃণমূল এবং বিজেপি এই দুটো দলের মধ্যেই দ্বন্দ্ব, কে কোথায় যাবে। শেষে যে কথাটা দাদা গোপালবাবু বলেছেন যে টিকিট না দিলে আমি কি করব, টিকিট না দিলে কিন্তু 2016তেও বেশ কিছু লোক কিন্তু চলে গিয়েছিল এবং 2019এও কিন্তু তৃণমূল থেকে বেশ কিছু লোক চলে গিয়েছিল, কারণ এটা টিকিট না পাওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে লাস্ট, কারণ এই সমস্যাটা কি 211 থেকে 218 অর্ধেক পেতে হবে, তা না হলে সমস্যা। কাদের টিকিট দেবে, কাদের টিকিট দেবে, এটা নিয়ে তো সন্দেহ। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা দিয়ে এটা বলা যাবে না সম্পূর্ণভাবে যে পুরো আমি সম্পূর্ণ ভেঙে ভেঙে চলে যাবে। একটা ধরনের লোক তো তারা যাবে, টিকিট না পেলে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ তারা ভোট চায়, সারা জীবন হয়ে আসছে। কিন্তু এটাও সত্য, এন্টি ইনকামবেন্সির দায়িত্ব তাদেরও নিতে হবে। বিজেপি যদি তাদেরকে নেয়, এত 9 বছর ধরে যা খেয়েছে তথাকথিত তো বলা হয়, তার দায়িত্ব তার আছে। ধরে নিলাম আজকে বিজেপিতে গেছেন এই কদিন আগে, না আমার বলছি না, আর তো 9 বছরের যে ভাতটা এন্টি ইনকামবেন্সি তারও তো দায় আছে। সে দায়টা কে নেবে? জনগণ দেখছে তুমি কি করছো। সুতরাং টিকিটের জন্য যদি যাই, 9 বছরের এন্টি ইনকামবেন্সি তোমার দায়িত্ব তোমাকে নিতে হবে।
মানুষ অত সোজা নয়, মানুষকে ওইভাবে মাপলে হবে না। প্রত্যেকটা মানুষের একটা দায় রয়েছে এবং প্রত্যেকটা মানুষ বোঝে কে কি করছে। এবার আসুন দ্বিতীয় বক্তব্য, শুভেন্দুর বক্তব্য। নিশ্চয়ই শুভেন্দু, এটা তো অস্বীকার করে উপায় নেই, এটা বলতেই হবে। শুভেন্দুর চার বাপ্যই বিভিন্ন পদে নিচ্ছে, একজন সাংসদ, একজন এমএলএ, কাঠি পৌরসভার চেয়ারম্যান, হ্যাঁ, বিভিন্নভাবে। এবং যেটা জানা গেল উনি 35টা পদে ছিলেন, 3টে মন্ত্রিত্ব ছিলেন। প্রশ্ন এটাও কিন্তু একটা পারিবারিক, হ্যাঁ বলতে পারেন ঐতিহ্যগত পারিবারিক বহুদিন থেকে, কিন্তু শুভেন্দু যদি ঐতিহ্যগত বা শুভেন্দুর বাবা যদি ঐতিহ্যগত পারিবারিক হয়, বাকি দুই ছেলে তো ঐতিহ্যগত পারিবারিক না, তারা বাবার অনুযায়ী হয়েছে। ওই প্রসঙ্গ টানলে কিন্তু বাকি দুই ছেলেকে, যে একজন এমএলএ আর একজন কাঠের চেয়ারম্যান, উনি ছাড়া হবে না, এটাও মানুষ বলতে পারে, ওটাও তো পারিবারিক। এবার আসুন তৃতীয় বক্তব্য, তাহলে সমস্যাটা কোথায়? এরা যেটা বলছে পিকে কে নিয়ে এবং ওনার ভাইপোকে নিয়ে, মমতা ব্যানার্জির অভিষেককে নিয়ে সন্দেহ। প্রশ্ন হচ্ছে, অভিষেক সেটা পরিষ্কার করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, অভিষেক প্রত্যেক পার্টিতে তার ছেলে হোক কে নেই, আমি আর নাম বলে লাভ নেই, ছেলে হোক ভাইপো, সমস্ত পার্টিতে হাজার হাজার আছে। এবং এটা নিয়ে এমএলএ দেখেন হাজার হাজার আছে। ও করলে পার্টি চলে। মুখ্যমন্ত্রী কখনো এখনো প্রজেক্ট করেনি আমি আমার ভাইপোই মুখ্যমন্ত্রী হবে। প্রশ্ন হচ্ছে, এটাতে ইগোর লড়াই। এই ইগোটা কি করে বেঁধেছে সেটা ওরাই বলতে পারে। একদম দেবনাথবাবু আপনার কাছে, হ্যাঁ, শুভেন্দুবাবু যদি মনে করে আই এম ইকুয়াল টু মমতা ব্যানার্জি, এটা তো হয় না। একটা অস্বীকার করতে লাভ নেই, প্রথমে মমতা ব্যানার্জি, শুভেন্দু তার পরবর্তীকাল। সুতরাং ও যদি মনে করে আমি মুখ্যমন্ত্রী হব, তাহলে মমতা ব্যানার্জির কিচ্ছু করে একদম মুখ্যমন্ত্রী হওয়ার কথা এখনো বলেছে কিনা আমরা জানি না, আমরা আসবো আলোচনায় আসবো। আমি একটু আসি, প্রকাশ বাবু রয়েছেন। প্রকাশ বাবু, যেটা মনে করা হচ্ছে যে বিকল্প কংগ্রেস এবং সিপিএম জোট বেঁধে লড়বার কথা ভাবছে, আদৌ মানে গ্রহণযোগ্যতা পাবে? মানে একটা প্রশ্ন উঠছে, বিকল্প ভেবে সবাই বিজেপিকে সামনে রেখে লড়াইয়ের নকশা তৈরি করছে। সেক্ষেত্রে কংগ্রেস এবং সিপিএম যে জোট, তাহলে কি তার কোনো ভূমিকাই নেই? আমি প্রথমেই বলি দেবনারায়ণকে, দেবনারায়ণ একটা জিনিস তুমি ভুল বলছো। মানুষ কিন্তু একটিও বুঝছে। তার কারণ তুমি দেখো, আজকে বিজেপি বিরোধী নীতি আর তোমার ওই তৃণমূলী জনবিরোধী নীতি। আজকে দেখো ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদী এলো, কি ক্ষমতায় এলো আজকে কি বলে যে 2 কোটি যুবক যুবতীদের চাকরি দেবো। মানে পুরো ভাঁওতা, আজকে দেশটা চলছে ভাঁওতার উপর। রাজ্য সরকারের দেখো, রাজ্য সরকারের ভূমিকা তথই বচ। আজকে দেখো না, যারা শিক্ষকের জন্য অ্যাপ্লিকেশন করেছিল, আজকে তো আমরা দেখছি তারা এখনো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে না, মুখ্যমন্ত্রীর কাছে দরবার করছে, কোনো ফল হচ্ছে না, একটার পর একটা ব্যর্থতা। আজকের মানুষ ঠান্ডা দিনে এত মাস ধরে অনশনে বসছে, তার দিকে তাদের সহানুভূতি যাওয়ার জন্য কেউ নেই। তো আজকের এটাই বলি, দেবনারায়ণ জেনে রাখো যে মানুষ কিন্তু তৃতীয় জনকে খুঁজতে চাইছে। তারা দেখছে কেন্দ্রীয় সরকার তথা আবার রাজ্য সরকারের এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এমন দিন নেই যেদিন আমরা গোষ্ঠীর কথা শুনছি, নিজের দলের মারপিট হচ্ছে। এটা তো যে আজকের মানুষ, আজকের দলটা এইভাবে যারা সিন্ডিকেট থেকে আরম্ভ করে, কয়লা পাচার থেকে আরম্ভ করে, আরো রহস্য বেরোবে। ইডি এবং সিবিআই যেটা এনকোয়ারি করছে, আমি এটাই বলতে চাইছি, এদের স্বরূপ পরিষ্কার হয়ে যাবে। আজকের নারদা, আজকের কয়লা থেকে আরম্ভ করে, গরু পাচার থেকে আরম্ভ করে সমস্ত কিছু মানুষের কাছে এই বার্তাটা যাচ্ছে। আজকের এই যে বিধানসভা 2021-এ হবে, মানুষ কিন্তু এটা বুঝতে শিখেছে, মানুষ কিন্তু বুঝছে। আমরা তো ঘুরছি মানুষের কাছে তো আমরা বিচ্ছিন্ন হয়ে নেই, তো মানুষের দরবারে যাচ্ছি। মানুষ কিন্তু এটাই বলছে, আমরা বিজেপিকেও দেবো না, আমরা তৃণমূলকে দেবো না, আমরা কংগ্রেস বাম জোটের প্রার্থীকে
জয় করে একটা বেশ, তার মানে দেখতে চাই একদমই যে বোঝা যাচ্ছে যে প্রতিদিন- প্রকাশ বাবু মনে করছেন যে বিকল্প একটা আছে এবং সেই বিকল্পটা অবশ্যই সিপিএম এবং কংগ্রেসের জোট। তিনি তার বক্তব্য রেখেছেন। আমি একটু অজয় বাবুর কাছে যাব। অজয় বাবু, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যে এই মুহূর্তে রাজনীতিতে একটা নতুন বাক তৈরি হবার যে সম্ভাবনা বা যে সম্ভাবনার দিকটা আমরা দেখছি, সেটা কি একমাত্র বিজেপিকে কেন্দ্র করেই, এবং তৃণমূলের ভেতরে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা কি এই কারণেই যে বিজেপি একটা শক্তির জায়গায় উঠে এসেছে, যাকে অবলম্বন করবে বা যাকে সামনে রেখে দ্বন্দ্বটা প্রকাশ করা যায়, কিংবা বলা যায় যে তৃণমূলের যে একাধিপত্য বা এক ব্যক্তিকেন্দ্রিক যে আধিপত্য, তাকে চ্যালেঞ্জ করবার একটা সাহস পাচ্ছে তৃণমূলের ভেতরকার নেতারা? দেখুন, একটা কথা বলি, যে ব্যাপারটা বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস তার জন্মটা যদি আমরা দেখি, তার তার জন্ম সময়টা আপনি যদি দেখবেন ঠিক এইরকমই, যে কংগ্রেসের মধ্যে বনাবনি হচ্ছে না, কংগ্রেসের মধ্যে আমার কথা মানা হচ্ছে না, আমি চরম জায়গায় যাব, আর আমি বেরিয়ে এসে আমি আমার মতন করে একটা দল তৈরি করে আমি আমার মতন করে চলবো, একটা আমি এটা পাচ্ছি না, আমি ওটা পাচ্ছি না, আমাকে এই সম্মান দেওয়া হচ্ছে না, আমাকে এই সম্মান দেওয়া হচ্ছে না বলে একটা ছোট করেছে, বেরিয়ে একটা দল তৈরি করে নিয়ে এসে কংগ্রেসটাকে শূন্যে পাঠিয়ে দিয়ে তার বাই প্রোডাক্ট তৃণমূল কংগ্রেস তৈরি হয়ে গভর্নমেন্টে চলে আসে। এটাই তো হয়েছে আলটিমেটলি। তো তারা এই সময় যে মতামত নিয়ে গেছিলেন তৃণমূল কংগ্রেসের, তারা তো এই জিনিসটা জানেন যে যেই সময়টা আসবে সেই সময় আমারও কি করণীয় আছে, আমারও যদি হাতে ক্ষমতা থাকে। ওই সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা করেছিলেন, তখন উনি, হ্যালো, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলুন। তো এই সময় উনি যখন দেখলেন যে আমরা দক্ষিণ কলিকাতায়, আমরা দেখলাম যে ওনার একটা দক্ষিণ কলিকাতায় ওনার বর্তমান ছিল একটা এমপি, উনি সেই সময় সেই স্টেপটা নিয়েছিলেন। এখন বাইশ সময় যাদের একটু বড় ক্ষমতা আছে, এই যে দেবনারায়ণ দা বললেন যে 35টা পদ কে দিয়েছিল, 35টা পদ তৃণমূল কংগ্রেসে তো ঠিক করে দিল 35টা পদে উনি থাকবেন। আপনি যে 35টা পদ দিয়ে রাখলেন, আজকে আপনার এগেইনস্টে বুমেরাং হচ্ছে। তাহলে নীতিহীন রাজনীতি যদি করেন, তাহলে তার তো ভোগ আপনাকে ভুগতে হবে। তো সেটাই আপনাকে ভুগতে হচ্ছে, তার ছেলে, তার তার ভাইপো, তার ছেলের ছেলে, সবাইকে দিতে হবে, নিজের ছেলেকেও দিতে হবে, ছেলে পরিবার কেন্দ্রিক রাজনীতি হবে, করলে যা হওয়া তা হচ্ছে। এখন এখন এটা একটা দিক, কিন্তু একটা কথা স্পষ্ট আছে, যে কথাটা প্রকাশবাবু বলছিলেন যে তৃতীয় ব্যক্তিকে খুঁজছে, এই তৃতীয় ব্যক্তিটা কে? এই তৃতীয় ব্যক্তি যারা কংগ্রেস, যারা বামের আজকে কংগ্রেসকে ধরে বাঁচতে হচ্ছে, যারা যারা একসময় খেজুরি করেছিল, তার যারা প্রাণ দিয়েছিল, তারা আজকে হাতে হাত মিলিয়ে একসঙ্গে হাঁটছি। হ্যাঁ, আর এমন সময় হাঁটছি যেখানে তাদের পরিবারের লোকেরা বলছে যে আমার বাড়ির লোকেরা প্রাণ দিয়েছিল কেন? তো সেই সব প্রাণ দিয়েছে, এখন ক্ষমতা দখল করতে হবে। আর যারা এই কথা বলছে কংগ্রেসের, তারা আপনি দেখুন, তাদের পরিবারে অনেক লোক মারা গেছিল, তাদের অনেক লোক মারা গেছিল, এগুলো গেল, আর বামের অনেক লোক মারা গেছিল, সেগুলো গেল। এখন হচ্ছে যেগুলো ক্ষমতা দখল করতে হবে। আর কংগ্রেস যে কথাটা বলছে, কংগ্রেস তো দুর্নীতির কথা বলছে, কংগ্রেস তো আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত দল। চিপ কেলেঙ্কারি থেকে শুরু করে নেহরু আমলে আর কয়লা কোলগেট কেলেঙ্কারি শেষ হচ্ছে, তার মধ্যে মানে ভুরি ভুরি কিলো কিলো দুর্নীতি আছে আর ঘোটালা আছে, করেছে। তো জনগণ তাদেরকে আর বিকল্প হিসেবে দেখতে বলে প্রকাশবাবু শেষ ইচ্ছে থাকতে পারে, কিন্তু এই ইচ্ছে আর পূর্ণ হবে না। এই কারণে একটা কথা আপনাকে শুধু বলে দিই, এটা বুঝে রাখবেন, যে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রাজ্যে আজকে ক্ষমতায় আসছে এই কারণে, কারণ যেটা বলছে সেটা করছে। আজকে প্রকাশবাবুরা বলছেন যে 2 কোটি চাকরি, আরে 2 কোটি চাকরি দিতে পারে ভরসা করেছে। আজকে কংগ্রেস তো বিহারে বললো অনেক কিছু, এই দেবো সেই দেবো, জানে এরা কিছু করবে না। ভারতীয় জনতা পার্টি তো চেষ্টা করছে, যদি 2 কোটি চেষ্টা করে, হয়তো সেখান থেকে 1 কোটি 1.5 কোটি অব্দি পৌঁছবে, চেষ্টা আছে। জনধন যোজনা থেকে শুরু করে আজকে আয়ুষ্মান বছর হয়ে গেল, কিন্তু হ্যাঁ দিচ্ছে তো, আর একটু দিয়েছেন আপনারা, শুধু শুধু ঘোটালা আর চুরি ছাড়া। আপনাকে বলছি না, আপনি ভদ্রলোক মানুষ, এবং কংগ্রেস গান্ধীর সময় থেকে করছেন, কোথায় আর যাবে? যাই হোক, সেটা অন্য প্রশ্ন। কিন্তু একটা কথা এখানে স্পষ্ট আছে যে আগামী দিনে এখানে মানুষ তৃণমূল কংগ্রেসকে আর রাখবে না। একদম, আপনার বক্তব্য একদম পরিষ্কার অজয়বাবু, আপনার বক্তব্য আমি বুঝতে পেরেছি। আমি নিশ্চয়ই প্রকাশবাবু কিছু বলতে চাইবেন, তবে তার আগে
একদম প্রকাশবাবুর জবাব নেব, তবে তার আগে আমি একটু আবার রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে চলে যাব। একেবারে রাজনীতি নিরপেক্ষভাবে রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আমি যেটা জানতে চাইবো, যে যেটা বললেন দেবনারায়ণ সরকার, যে একটা দ্বন্দ্ব আছে, ভিতরের দ্বন্দ্বটা প্রকাশ পাচ্ছে, সেটা যদি হয় এই যে একটা গোষ্ঠীকে সমস্ত ক্ষমতা, সেটা সবাই করেছে, মানে শুভেন্দু যদি সেই অভিযোগটা করে তাহলে সেই অভিযোগটার তীরটা শুভেন্দুর দিকেও যায়, কিন্তু সত্যি কি তাই, নাকি আরো বড় কোনো জায়গা রয়েছে যে এই যে ক্ষোভটা ক্রমশ বেরিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জনের? আপনি যেটা বলছেন একদম ঠিক। আজকে শিলভদ্র দত্ত তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন, তিনি জানিয়েছেন যে আমি আর কখনো তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে দাঁড়াবো না। এই যে ক্ষোভগুলো ক্রমশ বেরিয়ে আসছে, সেটা কি এই কারণে যে দীর্ঘদিন ধরে এই দলটার মধ্যে কথা বলার বা নিজেদের বক্তব্য প্রকাশ করবার কোনো জায়গা ছিল না? দেখুন, মানে খুব খুব ইন্টারেস্টিং প্রশ্ন। যদি উনি সত্যি 35টা পদ অধিকার করে ছিলেন, সেটা উনি দলের মধ্যেই পেয়েছেন, এবং পদের প্রতি তার বাসনার লোভে উনি কিছু করতেন তা বোধহয় হচ্ছে না, তাই না? 35টা পদ নিশ্চয়ই আর কোনো দল তাকে দেবে না। সুতরাং পদের লোভ আছে বলে উনি অন্য কিছু ভাবছেন, তাকে নয়। উনি যে একদমই খুব তাৎপর্যপূর্ণ রাজাগোপাল বাবুর এই পয়েন্টটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। যদি আমরা বলি তিনি টিকিট পাওয়ার জন্য বা কোনো লোভের ইয়েতে যাচ্ছে, তাহলে তো তার অনেকগুলো পদ ছিল, তার মন্ত্রিত্ব ছিল, তার পরিবার ছিল, তৎসত্ত্বেও তিনি এই সিদ্ধান্ত নিচ্ছে। এই যুক্তিটা তার মানে আসছে না যে তিনি পদের লোভে অন্য কিছু ভাবছেন, সেটা অন্তত থাকছে না। এটা নিয়ে আসবো। রাজাগোপাল বাবু, আপনি আপনার কথা শেষ করুন। হ্যাঁ, শুধু সেই জায়গাটা তখন ভাবতে হবে, এটা হচ্ছে একটা দিক। তাহলে উনি কেন ছাড়ছেন? ওনার মধ্যে কোথাও একটা মানে অনুমনা রয়েছে, বোঝা যাচ্ছে। সেটা স্ট্র্যাটেজিক হতে পারে, কেননা আমরা দেখেছি সচিন পাইলট বেরিয়ে গেছিল, সাফিসিয়েন্ট নাম্বার ছিল না, যে ধরনের রিকগনিশন পাওয়ার কথা পাইনি, তা উনি হয়তো ওয়েট করছেন। স্ট্র্যাটেজিক হতে পারে, এ বিষয়ে আমি ঢুকছি না। তবে নিঃসন্দেহে যেটা বলা যায়, উনিও বোঝেন 35টা পদ অন্য কেউ দেবে না। সত্ত্বেও ওনার যন্ত্রণা, দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা রাজনীতি করি, বা আমি রাজনীতি করি না বলছি, যারা রাজনীতি করেন বা আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সবচেয়ে বড় হচ্ছে কি সেলফ রেসপেক্ট, আত্মঅভিমান, সেলফ এস্টিম, ফ্রিডম। এইগুলো যদি আমাদের না থাকে, তাহলে আমরা ওই পদলেহন সবাই কিন্তু করতে পারবে না। কিছু লোক তাকে পদলেহন করে আমাকে একটা সামান্য কিছু দিল, তাতেই আমি খুশি, এ নাম কেবলাম করে যাব। কিন্তু বেশ কিছু মানুষ আছেন, তাদের কাছে আত্মঅভিমান বিরাট, এবং দলের মধ্যে স্বাধীনতাটা গুরুত্বপূর্ণ। ভাববার সময় এসছে, যারা তৃণমূলের হয়ে বলছেন, আমি জানি না তারা সেইগুলোর মধ্যে তারা আছেন কিনা, তারা সেখানকার নীতি নির্ধারণের ভূমিকা আছে কিনা, তাদের সেলফ রেসপেক্ট আছে কিনা আমি জানি না, কিন্তু হয়তো নিঃসন্দেহে এতগুলো মানুষ, আপনি আজকে বললেন কি একজন দত্ত বললেন, এরা যারা বেরিয়ে আসছে, এমএলএ ছিল, কিছু ছিল, হ্যাঁ শিলভদ্র বাবু, এরা তো, কিন্তু ওদের লোভের থেকে মনে হচ্ছে দলের মধ্যে আমার গুরুত্ব কি আছে, আমার সম্মান কি আছে, আমার যে বক্তব্য আছে, আমি শিক্ষিত মানুষ, একটা কথা বলবো, আমাকে যদি দেখুন, এই যে পরিবার ব্যাপারটা, পরিবার বাদের যে ব্যাপারটা, অস্বীকার করার আর জায়গা নেই যে হচ্ছে ভারতবর্ষের বেশ কিছু দল পরিবারের মধ্য দিয়ে চলে। ডিএমকে যে করুণানিধি দিয়ে পরিবারের চলে, অস্বীকার করার জায়গা নেই। আর যেটি লালু প্রসাদ দিয়ে চলে, অস্বীকারের জায়গা নেই। সমাজবাদের কথা বললো, সমাজবাদী পার্টি মুলায়ম সিং বা তার ছেলে বা তার পরিবার দিয়ে চলে, অস্বীকার করার কোনো উপায় নেই। তৃণমূল কংগ্রেস আজকের কিন্তু একেবারে পরিবারের মধ্যে রয়েছে, পরিবারের বাইরে হয়তো কেউ কেউ কোলাটা মূলটা পাচ্ছে, তার মানে এই নয় যে পরিবার থেকে সে চলে এসে, আরো বেশি শুরু, এই পার্টিটা শুরু হয়নি পরিবারবাদের মধ্যে দিয়ে, এখন যেভাবে পরিবারবাদের মধ্যে
একদম। আমি আমি ঠিক এই আপনার এই কথা সূত্র ধরেই আমি দেবনারায়ণ বাবুর কাছে যাব। দেবনারায়ণ বাবু, তৃণমূল কংগ্রেসের সর্বনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি বলতে যেটা বোঝানো হতো সেটা হচ্ছে জনসংযোগ, এবং বিভিন্ন জায়গায় তিনি বারবার করে যেটা বলতেন যে আমার কোনো পরিবার নেই, জনসাধারণ মানুষই আমার পরিবার। কিন্তু 2011-র পরে যে ভঙ্গিতে বা যে উল্কার গতিতে উত্থান হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেটা কি খুব কাঙ্ক্ষিত ছিল? এটা তো না হলেই পারতো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবমূর্তিটা ছিল তাহলে তো অনেক বেশি রক্ষিত হতো, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসংযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা, কোনোভাবে মনে হয় না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উত্থানটা তার সেই জনসংযোগ, তার সেই ভাবমূর্তিকে কোনো না কোনোভাবে ধাক্কা দিয়েছে, যেটা এখন দলের ভিতর থেকে বেরিয়ে আসছে? না, একটা কথা রাজাগোপাল বাবু বললো, যেটা মহাত্মা গান্ধীর কথা বলা যায়, আই ক্যান নট কনসিভ অফ গ্রেটার লস দ্যান দ্য লস অফ মাই সেলফ রেসপেক্ট। আমার থেকে আত্মসম্মানের পরে এর থেকে বড় ক্ষতিকারক, এটা হলো আসল কথা, অসুবিধা। কিন্তু আমি শুভেন্দু বাবুর আত্মসম্মানে কি লেগেছে এটা আমিও বলতে পারবো। প্রশ্নটা হচ্ছে, তুমি যে প্রশ্নটা করেছো, অভিষেককে কতখানি ক্ষমতা দেওয়া হয়েছে, এইটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা যেটা দেখছি, অভিষেক একজন এমপি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, একজন এমপি তো সব দলেই আছে। দেবনারায়ণ বাবু, আপনি যদি রাজনীতির গোটা বিষয়টা পর্যালোচনা করেন বা গত কয়েক বছরে দেখেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে দ্বিতীয় ব্যক্তি। আমি আপনাকে বলে দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে নেই সেই সময় সুব্রত মুখার্জি বক্তৃতা দিচ্ছে, পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় ছবি সুব্রত মুখার্জি, যিনি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা ছিলেন। ফলে এই যে ব্যাপারটা ঘটেছে, এটা তো গত কয়েক বছরে ঘটেছে। শুনুন, আমি যেটা বলি, একটা জিনিসের মানুষের স্পন্টেন একটা জিনিস করে, কিছু কিছু দালাল বা সুযোগগুলো করে। আমার প্রশ্ন, মমতা ব্যানার্জি কখনো এটা বলেনি, আপনি ঠিকই বলেছেন যে অভিষেককে নিয়ে একটা ঘটনা কোনোটি এখনো মুখ্যমন্ত্রী বলেনি যে আমি পরে হচ্ছে, কিছু ওটা বলেনি। ও একটা যুব কংগ্রেস করে যুব, কিন্তু ওর উপরে যারা নূতন কার্যকরী কমিটি, তাতে কিন্তু অভিষেক নেই। 7 জনের যে কমিটি হয়েছে তাতে এটা মানে আপনার অধিকারী পরিবারের লোক আছে, এবং আরো যারা আছে 7 জন মিলে, তাতে কিন্তু অভিষেক নেই। আমি যেটা বলছি উচ্চতর কমিটি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, অভিষেককে নিয়ে একটা ঘটনা তৈরি হয়েছে এবং করতেও ভালোবাসে। অভিষেককে নিয়ে যত ঘাঁটা দেবে ততই কিন্তু মমতার বিরুদ্ধে ইয়েটা হবে। মানুষ কোথায় বুঝেছে, কিন্তু প্রশ্নটা সত্য কিনা আমি আপনাকে বলছি কতদূর সত্য। অভিষেকই সব কমান্ড করছে, ইজ ইট রাইট? এটা কিন্তু এখনো পরিষ্কার না। আপনি লালু ছেলের কথা বলুন, কি মোলায়েমের ছেলে বলুন, কিংবা জয়ললিতার ওখানে একেবারে মানে কি বলে করুণানিধির ছেলের কথা বলুন, পারিবারিক তন্ত্র, এটা কিন্তু এখনো তালিকা পাঠিয়ে কোথায় আছে? উনি তো এত কনফিডেন্স বলছেন, আপনাকে তালিকা পাঠিয়েছে নাকি? কোথায় রেখেছেন? এখনো মমতা করেনি। একদম, আমি এটা দিই অজয় বাবু, রটনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপোকে নিয়ে যেটা হচ্ছে সেটা অধিকাংশ রটনা। দেখুন, দেবনারায়ণের কাছে তালিকা পাঠিয়েছি কিনা আমি জানি না, কারণ দিন তো কার কাছে তালিকা পাঠায় না। কিন্তু যে কনফিডেন্সে দেবনারায়ণ বাবু বললেন, আমার তো মনে হয় একটা তালিকা পাঠিয়েছে, একটা কপি আমাদের দিলেও ভালো হয়। আগামী দিনে আমি বলতে আমার সুবিধা হবে। কোথায় কোথায় আচ্ছা বুঝে বলছেন, আপনাকে পাঠিয়ে দিয়েছে আমার যা মনে হয়। দেবনারায়ণ বাবু, এই ধরনের কথা আপনার তৃণমূলের প্রতি এত মোহ কিসের আমি বুঝি না। আপনি এত ভাগেন তৃণমূল কংগ্রেস, মানে এত ভালোবাসা কিসের আমি বুঝি না। যাই হোক, ভালোবাসার মধ্যে যে তালিকাটা আমি চাইছিলাম হলে ভালো হয়। একটা কথা আমি আপনাকে বলি, না করে বলি, সেই মোহটা আমার নেই। হ্যাঁ না, বলুন না। কিন্তু আমি সেটা আপনি বলুন, আপনাদের তৃণমূল কংগ্রেস ছাড়া বাকি সব কিছু বলুন। কারণ আপনি তৃণমূলকে তো গার্ড করার জন্য বসে আছেন, এটা বোঝা যাচ্ছে, আর পরিষ্কার হয়ে গেছে। আপনি যতই নিজেকে নিরপেক্ষে বলুন, নিরপেক্ষ আর করতে পারছেন না। একটা কেন বলছি, সেই জন্য জনগণ চালাচ্ছে,
সেই জন্য প্লিজ আমি প্রশ্নটা করি আমি প্রশ্নটা করি অজয় বাবু যেটা বারবার করে বলা হচ্ছে যে দেবনারায়ণ বাবু বলছেন এবং তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভাইপোর নাম ধরে আপনারা যেটা বলছেন সেটা রটনা করা হচ্ছে, বাস্তব তা নয়। দেখুন, রটনা না ঘটনা এটা তো জনগণ বেশি ভালো বুঝতো। আর ঘটনা বলেই আজকে শুভেন্দু বাবু কেন বেরিয়ে যাচ্ছেন? দেবনারায়ণ বাবু তো ভালো করে বলতে পারেন, তালিকা আছে যে কে কোন জায়গায় উনি আছেন। একদম ঠিক। এখানে আমি দেবনারায়ণ বাবু ঠিক এখানেই আমি আপনাকে বলি, শুভেন্দু অধিকারী যখন বলেন যে আমি প্যারাশুটেও নামিনি, লিফটেও উঠিনি, তখন কাকে লক্ষ্য করছেন বা কাকে উদ্দেশ্য করে বলছেন সেটা কি খুব অস্পষ্ট থাকে? কিন্তু প্রশ্ন হচ্ছে ওকে প্যারাশুটে উঠেছে কি? হ্যালো, কেন হইছে? তাহলে তো ও দুটো ভাই আরে প্যারাশুটে ওঠে না, প্যারাশুটে যাবে। আরে প্যারাশুটে যাবে, আপনি একজন এমপি যদি হয় সেও তো 10-12 বছর কাজ করছে। শুভেন্দু হয়তো 25 বছর করছে 98 থেকে, শুভেন্দু 22 বছর করছে, ও 12 বছর করছে। কিন্তু তাও হলে কি একজন কোথায় কাজ করে এমপি হয় না? কোথায় কাজ করছে? অভিষেক বঙ্গে কোনোদিন আন্দোলন করতে দেখেছেন কোনো জায়গায়? আমি শুধুমাত্র রাজনীতি ছাড়া আর কি? তাহলে বাকি দুইজন তো দোষ। তাহলে আপনি সাচ্চা কি ক্ষমতা থাকা একবার দেখা নিজের কর্মীরা তাকে এছাড়া উনি কোন আন্দোলনে ছিলেন, আমি একটু আলোচনায় আমি কিন্তু প্রকাশ বাবুর কাছে যাব, প্লিজ দেবনাথ বাবু, আমি একটু প্রকাশ বাবুর কাছে যাব। প্রকাশ বাবু খুব প্রবীণ রাজনীতিক, অনেক দিন ধরে দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি দেখেছেন। প্রকাশ বাবু, আমি আপনাকে ঠিক রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও যেহেতু প্রবীণ রাজনীতিক সেই সূত্র ধরেই আপনাকে আমি জিজ্ঞাসা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরও কি মনে হচ্ছে গত কয়েক বছর ধরে তার ভাইপোকে নিয়ে যে প্রশ্নটা উঠছে, পারিবারিক বিষয়টা নিয়ে যে প্রশ্নটা উঠছে, সেটা কি সত্যি খুব মানে মমতার ইমেজের পক্ষে খুব ভালো হলো? আপনি একদম ভুলে যান যে আপনি কংগ্রেসের একজন নেতা, আপনি মমতার দিক থেকে মূল্যায়ন করে বলুন যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতটা অগ্রাধিকার না দিয়ে একেবারে সাধারণ কর্মীর মতো তাকে রাখতেন এবং তিনি যদি ধাপে ধাপে উঠতেন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি অনেক বেশি উজ্জ্বল হতো না? আমি একটা কথা বলি, প্রথমে অজয় বাবুকে একটা ছোট্ট উত্তর দিচ্ছি। করছে হঠাৎ এটা একদিনে হয়েছে বা হঠাৎ করেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এমনটা নয়, অনেকগুলো প্রেক্ষিত, তৃণমূলের ভেতরকার দ্বন্দ্ব একটু একটু করে যেভাবে নানাভাবে সামনে আসছিল, আজকে যেটা দেখা গেল যে একাধিক তৃণমূলের বিধায়করা ক্রমশ মুখ খুলছেন। আমাদের কিন্তু এই বিষয়টার উপরে আলোকপাত করবার কিংবা আমরা গোটা বিষয়টা বোঝবার একটা প্রয়াস করব যে সত্যি কি কোথাও একাধিপত্য মানে একটা নির্দিষ্ট পরিবারের আধিপত্য কোথাও এমন একটা জায়গায় পৌঁছচ্ছে যে অন্যদের বিক্ষুব্ধ করে তুলছে। অন্যান্যরা যারা এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নিয়েছিলেন, যারা মনে করেছিলেন তৃণমূলটা আমাদের দল এবং মা মাটি মানুষের এই স্লোগানটাকে যাতে আত্মস্থ করেছিলেন, তাদেরকে কোথাও এখন মনে হচ্ছে আসলে বিষয়টা তেমনটা নয়, আসলে তারা কোনো একটা ব্যক্তির এখতিয়ারে ক্রমশ চলে যাচ্ছে, সেখান থেকে ক্ষোভ দ্বন্দ্বগুলো ক্রমশ প্রকাশিত হচ্ছে। এবং আমরা এই প্রসঙ্গে এই বিষয়টাতেও আলোচনা করতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন যে তিনি হচ্ছেন মানুষের মুখ, তিনি নিজেকে সোচ্চারে বলেন যে আন্দোলন লগ্নে তার জন্ম, তিনি বলেন যে আন্দোলন কেউ তাকে শেখাবেন না, তিনি বলেন যে মানুষ তার পরিবার। মঞ্চ থেকে তিনি বারবার করে এটা ঘোষণা করেন যে তৃণমূল কংগ্রেস করতে হলে ঘাম ঝরাতে হয়, মানুষের কাছে যেতে হয়, দিনের পর দিন মানুষের সামনে পড়ে থাকতে হয়। আমরা সেই সূত্র ধরেই যদি দেখি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে পরিবারতন্ত্র কি খুব অজানা, এই পরিবারতন্ত্রের বিষয়টা তো বারবার রয়েছে, বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি। এই যে কিছুদিন আগে বিহারে ভোট হয়ে গেল, তেজস্বী যাদব একেবারে উল্কার গতিতে উঠে এলেন, তিনি সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিলেন। কে এই তেজস্বী যাদব? আমরা সকলেই জানি তেজস্বী যাদব হচ্ছে লালু প্রসাদ যাদবের ছেলে। ফলে লালু প্রসাদের ছেলে হিসেবে তিনি যদি গোটা রাজ্যের নেতৃত্ব দিতে পারেন, উত্তরপ্রদেশের কথা যদি ধরি, এখানে মুলায়ম সিংয়ের পুত্র হিসাবে অখিলেশ যাদব রয়েছেন, ফলে
সর্বত্রই তো পরিবারতন্ত্রের বিষয়টা থেকে গেছে, তাহলে এ রাজ্যে কেন নয়? তাহলে কি এটা মেনে নিতে হবে যে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবমূর্তি তৈরি করেছিলেন, তিনি মানুষের জন্য, মানুষই তার পরিবার, সেখানে কোথাও কোনো রকমভাবে ধাক্কা খেলো, কোথাও কোনো রকমভাবে বিষয়টা অন্য জায়গায় দাঁড়িয়েছে, সেরকম একটা জায়গা থেকে কি ক্রমশ বিক্ষোভটা আসছে? আমি আবারও চলে যাব প্রকাশ উপাধ্যায়ের কাছে। প্রকাশবাবু, আপনার কাছে যেটা জানতে চেয়েছিলাম, আপনি মানে আপনার কাছে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক হিসেবে একটু মূল্যায়ন করতে আপনি করুন, এটা চাইবো, কারণ আপনি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক সামনে থেকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছর ধরে ভাইপো তার বিরুদ্ধে একটা অভিযোগ পরিবারতন্ত্রে, যে অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠার কথাই নয়, তিনি যেভাবে বলেছেন মানুষ আমার পরিবার সাধারণ, কিন্তু আমরা গত কয়েক বছর ক্রমশ দেখছি ভাইপো করে বিরোধীরা বারবার তাকে আক্রমণ শানাচ্ছেন। এটা তো এড়ানো যেত, এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিও তো অনেক উজ্জ্বল থাকতে পারত। আমি প্রথমেই বলি, আপনি যেটা, হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আমি 12 সালের যখন সুব্রত, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন প্রকাশবাবু, বলুন। সুব্রত মুখোপাধ্যায়, ওই আপনি বললেন না কাজ করেছে, একদম, সুব্রত মুখার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা। এবং আমি তখন ওখানে বাড়িতে যেতাম, তখন দেখতাম মমতা ব্যানার্জি কাজ করতে। পরবর্তী পর্যায়ে রাজনীতির মানে করে আমাদের হিস্ট্রিটা 2016 সালে আমাদেরকে এড়ানোর কথাটা আমরা মমতা ব্যানার্জি আপনাকে অবদান আছে, আমাদের কেউ আসতে ক্ষমতায় আছে একমাত্র মমতারই। কিন্তু পরবর্তী পর্যায়ে আমি দেখলাম পর থেকে আজকের দিকে উনি বড় বেশি নিয়ে করছেন। তার কারণ আর যারা নেতৃত্বে, যেমন সুব্রতার মতন বর্ষিয়ান কংগ্রেস নেতা, যে আমার রাজনীতিক গুরু, তাকে আমি এটুকুই দেখতে পারি, আমরা যখন মানতে পারছি না, উনিও দেখছেন এখন চুপ করে রয়েছেন, কোনো কিছু বলছেন না। আজকে সুব্রতার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে, এটা হচ্ছে তা আজকের মানুষের হয়ে যদি থাকতে হয়, মানুষের পাশে যদি থাকতে হয়, মানুষের মুখ, আমার মুখ দেখেই দল হবে, এবং আমি হব শেষ কথা, আমি হব সমস্ত জায়গায় পর্যবেক্ষক। এত কথা বলার পর আজকের ভাইপোকে নিয়ে তোলপাড় হচ্ছে সারা পশ্চিম বাংলায়, যে আর যারা ধরুন যারা লেখাপড়া জানা এবং যারা বহুদিন ধরে করছেন, আমি সৌগত বাবুর কথা, সৌগত বাবু তারও রাজনীতির বিচক্ষণতা আছে, তাকে শ্রদ্ধা করি, অধ্যাপক। তো মনের মধ্যে লাগছে যে আজকের আমরা কোন পর্যায়ে চলে গেছি, যে যার ভূমিকাটা ছিল না, যার ভূমিকাটা কোনো অবদান ছিল না, তাকে নিয়ে এত নাচানাচি করাটা ভাবমূর্তি নিশ্চয়ই নষ্ট হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যার জন্য মানুষ আজকে খুঁজছে, বিজেপিকেও দরকার নেই, তাদেরও শিক্ষা হয়ে গেছে, আজকে তৃণমূলকেও দরকার নেই, আজকে দরকার কংগ্রেস এবং বাম জোটের যে ঐক্য, তাকে মানুষ খুঁজছে। এইটা আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি দেখবেন। হ্যালো, কোনো সাউন্ড নেই। হ্যালো, শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। শোনা যাচ্ছে, বলুন। সেটাই দেখবে, তাহলে যে ভাবমূর্তিটা নষ্ট হয়েছে, তো আমরা রাজনীতি করি। একদম, আমি একটু রাজাগোপাল চক্রবর্তীর কাছে আবারও আসবো। রাজাগোপাল বাবু, আমি যে প্রশ্নটা বারবার করে বুঝতে চাইছি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র কিছুদিন আগেও তিনি বিভিন্ন সভা, আমি যেটা বারবার করে বলছি, এটা ওনার ইউএসপি ছিল, সেটা হচ্ছে যে আমার পরিবার হচ্ছে জনগণ, জনগণই আমার পরিবার। আমরা একটা পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষকে বিশ্বাস করেছিলেন, একদম সেই সূত্র ধরে আমি ঠিক এখানেই জানতে চাইছি যে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার ভাইপোকে এত দ্রুত তুলে না
আনতেন তাহলে তো তার ভাবমূর্তি এবং তার রাজনৈতিক ইয়েটাই আরো অনেক বেশি ভালো হতো। মানুষ তো ভরসা করতে যে বিরোধীরা একটা জোরালো অস্ত্র পেয়েছে ভাইপোকে কেন্দ্র করে, এই অস্ত্রটা তো তিনি নিজেই তুলে দিলেন না বিরোধীদের হাতে, নাকি এখানে বুঝবা যে এই একাধিপত্য বা এক কেন্দ্রিক দল যারা চালান এটাই অবধারিত? তাই হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে তো এটা মানতেই হবে। আজকের সংবাদের শিরোনামা রোজ আসছে। একদম রাজাগোপাল বাবু, প্রকাশ বাবু আপনার কাছে আসবো, আমি একটু রাজাগোপাল বাবুর কাছে উত্তর। আমি ঠিক দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তখন 2011 নির্বাচনের এলেন, আমার মনে আছে, আমি একটা ব্যক্তিগত কথা বলি, আমি সাধারণত বলতে চাই না, আমার ঠিক ভোটের সময়তে আমি হাওড়ার ভোটদাতা ছিলাম, আমার ওই সময় বিদেশ যাবার ব্যাপার ছিল, আমি সেইটা ক্যান্সেল করে দিয়ে না গিয়ে আমি ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ভোট দিয়েছিলাম, ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হল। আমাদের বড় আশা ছিল যে পশ্চিমবঙ্গে ব্যাপক পরিবর্তন করবে। দীর্ঘদিন শাসনে থেকে বামেরা যে কাণ্ড কারখানা করে গেছে, যাদের সম্বন্ধে এত আশা ছিল, 2-3টে টার্ম পরে দেখা গেছে তারা নেতারা নিজেদের স্বার্থ বোঝাতেই ব্যস্ত, এবং কোনো কোনো জায়গায় তারা কিন্তু ফ্যাসিস্ট আচরণ করে ফেলছিল। আমাদের মনে হয়েছিল এই বামেদের একটা জবাব দেওয়া দরকার। আমরা কিন্তু নীরবে বিপ্লবের মাধ্যম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে, কোনো সন্দেহ নেই তখন এই পরিবারবাদের ব্যাপারটা ছিল না। যদি দেখা যেত পরিবারবাদের ব্যাপার রয়েছে, মানুষ কিন্তু ভোট দিত না। পরিবারবাদ ছিল না। আপনারা যেটা বললেন যে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তখন কেউ শোনেনি নামটা। তারপরে আমরা যেটা দেখলাম যে আমি সব ঘটনা তো বলতে চাই, সবই জানি, যুবা থেকে তার সে কোথায় উৎপত্তি ঘটে গেল আমরা সেটা দেখলাম। কেননা উনি যখন দেখলেন যে যখন একটা তৃণমূল একটা আন্দোলনের ভিত্তি করে একটা বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর একটা আন্দোলন ছিল, তৃণমূল একটা কোনো দল ছিল না, বিভিন্ন বিভিন্ন বামদের সরাতে চায়, তারাই শান্তিপূর্ণ বিপ্লব করে। যাই হোক, তারপরে উনি সরিয়ে দিলেন রাজনৈতিক দলকে, তারপর দলের ভেতরে যারা আছে তাদের সরিয়ে দিয়ে একেবারে একটা পরিবারের ভিত্তি করে চলতে থাকে। এখন অপোজিশন বিজেপি যেটা বুঝে, এই জন্য ভাইপো বলছে, এখন ভাইপো বললে যে পরিবার এসে যাচ্ছে, ওই জন্য এখন বলছে, কুণাল ঘোষ বললেন ভাইপো বলা যাবে না, উনি নিজে বললেন আমাকে ভাইপো কেন বলছে, নাম ধরে ডাকো। অর্থাৎ ভাইপো বললেই তো পরিবারের বাইরে ভাইপো ব্যবহৃত হয় না। দলটাকে যে পরিবারের মধ্যে চলছে আমি চালাবো, অথচ বাইরে আমি প্রকাশ দেবো যে আমি পরিবারবাদী চলি না, এইটা কিন্তু একটা নগণ্য ধরনের হিপোক্রেসি। এটা কিন্তু মানুষ ভালোভাবে নেবার কথা নয়। এখন জ্যোতিবাবু, হ্যাঁ আমি বলছি, হ্যাঁ আপনি তো আমি শুনছি সবার কথা। দেখুন, জ্যোতিবাবুর ছেলের চন্দনের কথা উঠেছিল, তার নাকি বিস্কুটের কারখানা কি ছিল, কোনোদিন তাকে রাজনীতিতে দেখিনি। বিস্কুটের কারখানা শুনেই একটা কাগজ পার করে দিয়েছিল, কিন্তু সেই চন্দন খুব একটা কিছুই করে উঠতে পারেনি। কিন্তু মানুষের মনে হয়েছিল আরে পরিবার ঢুকে পড়ছে, মানুষ কিন্তু রেগে উঠছিল সামান্যতম ব্যাপারে। তার একটা ছোটখাটো কি বিস্কুটের কারখানা ছিল। আজকে যদি আমি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা আমি আমার ভাইপোর কাছে দিয়ে যেতে চাই, মানুষের তো ক্ষোভ থাকবেই, এই এবং দলের ভেতরকার যে ক্ষোভ, এখন বোঝা যাচ্ছে যে দলের ভেতরকার যে ক্ষোভ, সেই ক্ষোভটা কিন্তু এই দলটাকে পরিবারবাদে নিয়ে যাওয়া। এখন সেটা থেকে উনি বিচ্ছিন্ন করতে পারবেন কিনা, বিচ্ছিন্ন করার চেষ্টা হচ্ছে, ভাইপো বলো না, এটা কিন্তু বিচ্ছিন্ন করার প্রচেষ্টা মাত্র, কিন্তু একটু লেট। এটা তো আর ভাইপো নিজেই বলছে আমি ভাইপো নেই, তাহলে ব্যাপারটা এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে যে একদম এটা বিষয় কৌশল করে নয়। আমি অন্তত এটা চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টা আবারও বলুক যে না, আমার ভাইপো হিসেবে কোন রকম আলাদা সুযোগ সুবিধা ওকে দেওয়া হয়নি, ওর নিজের যোগ্যতা, এটা যদি উনি সামনে রাখতে পারেন সেটাই বোধহয় এই বিষয়টার মোকাবিলা করবার সব থেকে শক্তিশালী হাতিয়ার হবে। হ্যাঁ দেবনারায়ণ বাবু, আপনার কাছেই, আপনি বলুন। আমি গোপাল বাবুকে দুটো একটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ভাষণে বলেছেন আমি ভাইপোকে কোনো সুবিধা দিইনি, নিজের চেষ্টায় উঠেছে। আমার প্রশ্ন হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে ভাইপো ভাইপো ভাইপো,
আমার এই যে ব্যক্তিতান্ত্রিক 200 কোটি টাকার বাড়িটা দলগুলো সারা 200 ভারতে কোটির বাড়িটা কি করে করলো ওটা বলুন তো একটু। দেবেন্দা 200 কোটি বাড়িটা নিজে প্রচেষ্টা করে যে কার প্রচেষ্টা করলো একটু ক্লিয়ার করে দিন, আপনি তো আঙুল তুললেন ক্লিয়ার করে দিন। হ্যাঁ, আর দেবনারায়ণ বাবু শেষ করুক, অজয় বাবু তারপর আপনি বলবেন, আপনার যা যা বলবার আছে আপনি বলবেন। দেবনারায়ণ বাবু, আমি যে কথাটা বলছি, আমার প্রথম কথা আছে সমস্ত ভারতে যে দলগুলো গড়ে উঠেছে, আপনি তামিলনাড়ু থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গ থেকে একেবারে তোমার একেবারে কে করেছিল? ব্যক্তিতান্ত্রিক কংগ্রেস এবং বিজেপি পার্টি, কোন দলে তার পরিবারের তন্ত্রটা নেই? প্রত্যেকটা দল একদম একদম আমি এটা বারবার উল্লেখ করেছি দেবনারায়ণ বাবু, আমি এটা বারবার করে উল্লেখ করেছি, ভারতবর্ষে এই পরিবারতান্ত্রিক দলটার কোনো একদম কেউ মুক্ত নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন এমন একটা ইমেজ তৈরি করতে পেরেছিলেন। আমার কথাটাকে বলতে দাও, হ্যাঁ, কোথায় উনি পেয়েছেন? আজকে রাজাগোপাল বাবু পেয়েছেন ভাইপো প্রোডাক্ট ভাইপো করছে। মুখ্যমন্ত্রী কখনো দিন বলেননি আমার ভাইপো পরবর্তী, সেই হিসাবে সুবিধা মমতা ব্যানার্জিকে দেওয়া হয়, দেয়নি। এবং একটা ব্যাপারটা এমন হয়েছিল আপনি জানেন কিনা, 2016 ইলেকশনের পরে ভাইপো এবং দিদির একটা দ্বন্দ্ব হয়েছে। তখন কলকাতায় সবাই কিন্তু বিভিন্ন পোস্টারে ছেপে গেছিল ভাইপো ম্যাচ উইনার বলে একটা জিনিসটা সারা কলকাতায় 2016 ইলেকশনের পরে ছেড়ে গেছে। তার জন্য 2-3 মাস ভাইপো এবং মানে মমতা ব্যানার্জির মধ্যে কথাও বন্ধ ছিল এই নিয়ে, মানে ভাইপো হচ্ছে থাকতেই পারে। এই সুবিধাটা মমতা ব্যানার্জি এখনো দিয়েছেন বলে মমতা শোনা যায়নি, কিন্তু রটনা হয়েছে, এই জায়গাটায় এখনো পৌঁছতে পারেনি। আমি যে কথাটা বলছি থাকুক, তাহলে সে বেরিয়ে চলে যাবে, সে একজন এমপি হবে না। না, আমার প্রশ্ন, সে কি এমপি হতে পারে না? তাহলে কোথাও না, সেই জায়গাটা এখনো অভিষেক সেই জায়গাটা ওঠেনি, কিন্তু রটনা হচ্ছে। আমি কোথাও শুনিনি, তুমি অনুপম কোথাও বলতে পারো ভাইপো নামে সেই জিনিসটা মমতা ব্যানার্জি কখনো প্রকাশ করেছে? একদমই না, এটা প্রকাশ করবেন না কেন? না, তুমি আমাকে বলো না, আমি একদমই বলছি কোথাও বলেননি, কিন্তু একজন এমপি হতে পারে না একদম বলেছে। আমি যদি হতাম তাহলে উত্তর কলকাতা আমি দাঁড়াতে পারতাম, আমি কেন ডায়মন্ড হারবারে চলে যাব? তাহলে আমিও 35টা পদ পেতাম। এখনো কোনো তথ্য নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোনো তথ্য নেই অজয় বাবু, কোনো তথ্য নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পূর্বসূরি হিসেবে বা তার উত্তরসূরি হিসেবে তার ভাইপোকে প্রতিষ্ঠিত করছে, এমন কোনো তথ্য নেই, এমন কোনো প্রমাণ নেই। না, এইটা যদি বিজেপি প্রতিষ্ঠিত করতে পারে, চাচ্ছে, তাহলে কিন্তু বিজেপি এই বিজেপি ভাবছে ভাইপো তত্ত্বটা যত বেশি প্রতিষ্ঠিত করবে, কিন্তু ভাইপো নামে প্রমাণ পাওয়া যায়। ভাইপোকে অমুক জায়গায় তুলেছে, ওই কতগুলো পথ পেয়েছে। ভাইপো নিয়ে ব্যস্ত, আবার আপনি ভাইপো অভিষেক বলুন, রাগ করবে আপনার উপরে। না অজয় বাবু, কিন্তু এটা খাচ্ছে, এটা খাওয়াতে পেরেছে, একটা অংশের মধ্যে বিজেপি খাওয়াতে পেরেছে, সেটাই ঠিকই। আমার দেবনারায়ণ বাবু, আমার কিন্তু প্রশ্নটা এটাই ছিল যে খাওয়াতে পারবার সুযোগটা তৈরি করে দেওয়া হলো কেন? মানে এমন করে উঠবে, ওই যদি এমপি না হতো, শোনো, আজকে যদি আরো আছে, ওর পরিবারে আরো একজন এমবিবিএস পাস করেছে এবং আরো 2-3 ভাই, 4-5 ভাইপো আছে, একা একজন রাজনীতি। অজয় বাবু প্লিজ, 6-7 ভাই, ওনার 6-7 আমি যতদূর জানি আরো অনেকের ছেলে আছে, আসেনি। সুতরাং একজন যদি এমপি হয়ে গেল, তার মানে এটা কিন্তু খাওয়াতে পারছে। এই যে যত বেশি পারবে ততই বিজেপি। অজয় বাবু প্লিজ, আপনার বক্তব্য। অজয় বাবু, প্রমাণ নেই, তথ্য নেই, রটনা আছে। অজয় বাবু, এই যে উনি বললেন অনেক কটা ভাই আছে, উনি বলুক না, ভাই আছে, অজয় বাবু একদম প্রশ্ন, নির্দিষ্ট প্রশ্ন প্লিজ। অজয় বাবু, আমি একদম পয়েন্ট বলছি। এবার অজয় বাবু একদম পরিষ্কার, আপনারা কিসের ভিত্তিতে মানে হবে না, প্রমাণ দিতে হবে। একদম রাজনীতির কথা বলছি, আমি বলছি প্রমাণ দিন।
না না, আপনি তো জজ না, আপনাকে প্রমাণ দেবে কেন? কথা হচ্ছে যে এখন যে বিষয়বস্তুটা রটনাটা হচ্ছে, ঠিক আছে। না না, আমি তো এই তো বলছি, রটনাটা এগুলো বলছি যে, আরে যা না, না, বটে এটা কিছু আমাকে বটে, বলছেন, আমিও তো তাই বাংলার পুরনো আমি কথা। প্রমাণ পেলে আমি শুনুন, আপনার সঙ্গে গলা এখন এখন আপনার সঙ্গে আরে যা যদি বটে প্রমাণটা কিছু দিই, বটে, বললাম তো। আপনার সঙ্গে এক এক করে প্লিজ প্লিজ এক এক করে এক এক করে আমি এই এখন প্রমাণটা পাই। এখন আপনাকে বলি, কিন্তু এখন তার আপনাকে অধিকার বলি নেই একজন যে এমপি আপনি যদি এটা আমি দেখবেন মানব। পশ্চিমবঙ্গে তাহলে বিজেপি বিভিন্ন জায়গায় আপনি দেখুন কি অবস্থায় আপনি আছেন। কালীঘাটের আশেপাশে যত জমি আছে তার মোর দেন 25% এখন ব্যানার্জি পরিবারের হয়ে গেছে। কিভাবে হলে? এটা কি বননীয় জানেন না, নাকি দেবনারায়ণ বাবু জানে না? না না কোনটা হয়ে গেল? দেবনারায়ণ বাবু, আমি এটা আরো পরিষ্কার করে বলছি দেবনারায়ণ বাবু, কালীঘাটে একটা অভিযোগ আছে, কালীঘাটে অনেকগুলো প্লট নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে হয়ে গেছে এবং সেই সংক্রান্ত বিষয়ে একটি কাগজে সংবাদ হয়েছে এবং তারা জানি, আমি শুনেছি কিন্তু প্রমাণ পাচ্ছি না তো। শুনেছে। ওর 25 উনি ওর শুনেছে। 30 ওর 50 প্লট। দেবনারায়ণ বাবু, এটা নিয়ে একটা খবর হয়েছে, আমি আপনাকে বলছি এটা একটা সংবাদপত্র খবর করেছে, সেই সংবাদপত্র দাবি করেছে যদি এটা মিথ্যে হয় তাহলে মানহানির মামলা করুন। রাজ্য সরকারের তরফে কিন্তু এখনো সে ব্যাপারে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি। শুনিনি, এটা আমি শুনিনি। এটা রেজিস্ট্রি করেছে তো, করবে কোথা থেকে? সব রেজিস্ট্রি বেরিয়ে যাবে তো। শুনুন, এবার একটা কথা বলি, এই যে নীল সাদা রং, ওরা ইট এই বালি যে নীল সিমেন্টের সাদা রং উপরে হয়, এই নীল সাদা রং কার কোম্পানি করে? দেবনারায়ণ বাবু কি জানে না? এখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে এই যাচ্ছে। যে নীল সাদা রং, আমি বলছি কি প্লিজ, আমি একটু রাজনীতির প্রেক্ষাপটে একটু বৃহত্তর আলোচনা করব। আমি ব্যক্তি আক্রমণ নয়, আমি একটু আরেকটু বৃহত্তর হ্যাঁ আমি একদম সোজা ভাবে বলি আপনাকে, হ্যাঁ আজকে নিজের পরিবারকে পাইয়ে দেবার যে কৌশলগত ভাবে মাননীয় নেমেছিলেন এটা জনগণের কাছে প্রকাশ্য হয়ে গেছে। আর তার চেয়ে বেশি প্রকাশ্য হয়েছে তার দলের আমি এত লোকেদের কাছে। চেঁচাচ্ছি, আমাকে তো কিছু পাইনি। এখন এই জন্য আরে আপনি তো কর্পোরেশনের একটা ঘর পেয়েছেন কথা, আপনি কয়েকটা জায়গায় ডাইরেক্টর পেয়েছেন, আপনি কয়েকটা ডাইরেক্টর পেয়েছেন। আপনি যে প্লিজ বলছেন প্লিজ প্লিজ ব্যক্তি আক্রমণ করবেন না, কেউ কাউকে ব্যক্তি আক্রমণ করবেন না। আমরা ব্যক্তি আক্রমণে যাব না। আমি জানতে চাইছেন তারই বললাম। প্লিজ 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 আমি একটু আসবো, আমি একটু প্রকাশ বাবুর কাছে আসবো। প্রকাশ উপাধ্যায় ঠিক আমি স্পষ্ট ভাবে বলে দিই, যে জায়গায় আজকে যেখানে দেখা যাচ্ছে যে নিজের উনি দলের জন্য আছে, দলকে উনি সাইডে রেখে দিয়ে নিজের পরিবারের জন্য, তাই আজকে এই আমি একটা কথা বলি। হ্যাঁ বলবেন, প্রকাশ বাবু আসছি আপনার কাছে। অনেক যুব সভাপতিকে আপনি কিভাবে সরানো হয়েছিল আপনি তো দেখেছেন, আমরা সবাই দেখেছি। কাউকে যদি আপনি তার অধিকার না দেন, তার কথা শুনতে আপনার মনে আছে যখন শপথ নেওয়া হচ্ছিল সেই সময় একজনকে আমি একটু প্লিজ প্লিজ আমি একটু প্রকাশ বাবুর কাছে আসবো, তারপরে আমাকে একটু রাজা গোপাল বাবুর কাছে যেতে হবে। প্রকাশ বাবু প্লিজ, প্রকাশ বাবু আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে অভিযোগটা উঠছে সেই সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া কি? মানে আমি ধরতে পারি যে বিজেপি রটনা করছে, যেটা দেবনারায়ণ বাবু বলছে এটা রটনা হচ্ছে, যতটা সত্যি। আপনারা কি মনে করেন, মানে আপনারা গোটা বিষয়টা যেভাবে দেখছেন, রাজনৈতিক পর্যবেক্ষণ করছেন, আপনারা রাজনীতিক হিসেবে গোটা বিষয়টাকে নজরে রাখছেন, আপনারও কি মনে হয় যে এই রটনা নয়, এটার মধ্যে কিছু ঘটনা আছে? আপনারা কি এটা মনে করছেন, নাকি আপনারা মনে করছেন যে এমনটা নয়? এবং আমি একটা কথা বলি, প্রথমে অজয় বাবু যেটা বললেন, দেবনারায়ণ বাবু একটা ছোট্ট উত্তর দিচ্ছি। দেবনারায়ণ বাবুর একটা কর্পোরেশনে ঘর আছে, আমি কংগ্রেসের দলনেতা হিসেবে বলছি দেবনারায়ণ বাবুর কর্পোরেশনে কোনো ঘর নেই, তাহলে আমি সবার আগে জানতে পারতাম। ওটা ছেড়ে দিন, আমিও পছন্দ করি। কোথায় বসতো যেতে পারছে না করোনার জন্য, আপনি সেই জন্য জানেন না। আরে বাবা, আমরা তো কর্পোরেশনে কাউন্সিলর, একদম আমাকে অজয় বাবু শেখাচ্ছেন কি ঘর আছে। এখন কিসের আমার আলোচনাটা অন্যদিকে ঘুরে যাচ্ছে, আমরা আজকের বিষয়টা প্লিজ আমাদের বিষয়টা থাকবো, বিষয়টা খুব আমি বিষয়টাতে আসবো। আমাদের নতুন বাক তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা? প্রকাশ বাবু ঠিক আছে, আমি ক্রমশই আলোচনা শেষ দিকে চলে আসছি। কোন বাক মানে নতুন বাক তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা? দেখুন,
এটা পশ্চিমবঙ্গের মানুষ, আমি বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষকে তাই বলছি, আপনি যেখানে গ্রামে গঞ্জে শহর যেখানেই যাবেন, আজকে কিন্তু ভাইপোর কথা উঠছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে এটা ঠিক। ওই একটা প্রবাদ এটা আছে না, শুনলাম। আমারও বলতে হচ্ছে আমি এটা যা শুনলাম। রটে কিছুটা বটে। হ্যাঁ, তো আমি এটাই বলছি যে এখনো কিন্তু মাননীয়া এখনো ঘোষণা করেননি আমার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হবে, এটা কিন্তু না বলেন। আজকে সমস্ত এখন 21-এর সংসদ, ইলেকশন আজকে হবে, সমস্ত 21-এর সংসদ ইলেকশনের রায়ের উপর আমাদের বসে থাকতে হবে। আজকে পুরো পুলিশ তৃণমূল মহলে থেকে ট্রান্সফার 2016 সালে কংগ্রেস থেকে যখন দল জানতে ছিনিয়ে বাকি হয়েছিল আছে। তৃণমূলে, তারপরে পিকেকে কে নিয়ে তখন এলো? যেরকম মজা লেগে আজকে আমি কংগ্রেসের সবার মাথার উপরে বসিয়েছেন, কে না জানে? একজন তার জন্য আজকে কর্মী বিক্ষোভ হচ্ছে। হিসেবে আমি এটাই বলছি, আমারও খুব ভালো লাগছে একটার পর একটা মানুষ যখন তৃণমূল ছেড়ে এই তৃণমূল ছেড়েও বিজেপিতে যাচ্ছে এবং আরো পরবর্তী পর্যায়ে অন্য দলে, এটা কিন্তু দেখে আমার ভালো লাগছে যে বুমের এসেছে, যে খেলেছিল আজকের এই আছে এমএলএরা, তাদের প্রতি আমার একটা মানে সহানুভূতি আছে, সত্যি বুমেরাং হয়ে আসছে। এবং এটা আপনাকে বলি যে ভাইপো দেখিয়ে কিন্তু একজনা রটে গেছে সারা পশ্চিমকে, পরবর্তী মুখ্যমন্ত্রী পদের দাবিদার উনি, এটা কিন্তু মানুষ এখন চেপে রাখতে পারছে না। আপনি যার সাথে কথা বলবেন, যে যদি জিজ্ঞাসা করেন, তারা কিন্তু একই কথা বলবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একদম। আমি একটু রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। রাজাগোপাল বাবু, আমার প্রশ্ন আপনার কাছে যে এই যে বিজেপি খুব দ্রুত এ রাজ্যে একটা বিকল্প জায়গায় চলে এলো, এটার জন্য কি এ রাজ্যের শাসক দলই কোনো অংশে দায়ী নয়? আমরা যদি দেখি তাহলে বারবার করে আমার একটা জিনিস বারবার করে মনে হইতে, যদি একটু সমালোচনাকে নিতে পারতো রাজ্যের শাসক দল, যদি গণতান্ত্রিক কাঠামোকে সম্মান করতে পারতো। কারণ আমরা এ রাজ্যে তো দেখেছি যে একের পর এক পুরসভাগুলো নির্বাচন ছাড়া দখল হয়ে গেছে, অন্যের টিকিটে জিতে শাসক দলে চলে গেছে, আমরা বারবার করে দেখেছি। এই যে ঘটনাগুলো ঘটেছে, তারই প্রতিক্রিয়া কি এখন ঘটছে, যে যেভাবে অন্যের দল ভাঙিয়েছেন অন্য দল, আর এখন নিজের দল ভাঙছে? কলকাতা হাওড়া মতন ইম্পর্টেন্ট পৌরসভা নির্বাচন একদম। অজয়বাবু আসবো, আমি আপনার কাছে আসবো, একটু রাজাগোপাল বাবুর প্রতিক্রিয়া নিয়ে নিই। দেখুন, মানে যে সমস্ত পুরসভার নির্বাচন ঘটেছে, পঞ্চায়েত ঘটেছে, এখানে কেউ ভোট দিতে পারেনি। এমন লার্জ নাম্বার অফ পঞ্চায়েত আমরা দেখেছি দখল করা হয়েছে, নমিনেশন জমা দিতে পারে। আপনি যদি মানুষের যে গণতন্ত্র আপনি প্রয়োগ করতে না দেন, মানুষের একটা জেদ চেপে যায়, যারা আমাকে দেয়নি তাদের জবাব দিব। এবং আপনি যেটা পরিষ্কার বললেন যে যারা ভোট দিতে পারেনি তারা কিন্তু 19-এ জবাব দেওয়ার চেষ্টা করেছে। শুধু তাই নয়, আপনাদের যদি খেয়াল থাকে যে বিভিন্ন দল তারা বলেছে আমরা প্রচার করবো, যেন পারমিশন দেওয়া হবে না। মানে বিরোধীদের কোনো পারমিশন দেওয়া হয়নি, এখনো দেওয়া হচ্ছে না, অথচ নিজেদের পারমিশন পাচ্ছে। এই যে দুমুখী কাজ, এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। আসবো, দেখুন, আসবো। মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন আমাকে একটু কথা এক মিনিট বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় যে সব দিকটাকে চাকরি দেবেন কেউ ভাবেনি। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে সেটা মানুষ ভেবেছিল, কিন্তু সেটা উনি পারছেন না। তার ফলে উনি সবাইকে চাকরি দেবেন, কোনো বোকা নেই যে আশা করে থাকবে চাকরি দেবে, কিন্তু উনি গণতন্ত্রটা রক্ষা করবেন। এইটা আমাদের সবার মনের মধ্যে ছিল। এই মহিলা, হ্যাঁ, আমাদের গণতান্ত্রিক অধিকার, সেটা কণ্ঠ আজকে রুদ্ধ হয়ে গেছে বিভিন্ন জায়গায়, এবং সেটাই কিন্তু নির্বাচনে প্রকাশ পাচ্ছে। এবং যত ফেয়ার নির্বাচন হবে, তত কিন্তু বাক যেটা বলছেন, সে বাক অন্যদিকে যাবেই, সেটা আর আটকাবার জায়গা নেই। কেননা দেখুন, ম্যাচিওর ডেমোক্রেসি, যে ডেমোক্রেসি যত ম্যাচিওর হয়, সেই ডেমোক্রেসিতে সরকার বিরোধী ভোট তত বেশি পড়তে থাকে। এবং হ্যাঁ, মানুষ যেটা দেখছে যে গণতান্ত্রিক পরিষদ ভাবে শুদ্ধ হয়ে গেছে। মিডিয়া, আপনি কোন মিডিয়ায় সরকারি ভজন ছাড়া শুনতে পাবেন না। একটা সময় বলা হতো দূরদর্শন ইন্দিরা দর্শন,
কিন্তু তবু অন্য কিছু রাজাগোপাল বাবু, করছিল। আমি বলি আমার সীমিত সামর্থ্য নিয়ে আমি কিন্তু চেষ্টা করি অন্তত নিরপেক্ষ সবার বিরুদ্ধে হ্যাঁ। করার। হ্যাঁ, আমি বলছি আপনারা যারা করছেন শেষ ধন্যবাদ, কিন্তু বিভিন্ন মিডিয়া বিগ হাউস, আপনি ছোট এর পরিসরে করছেন, আপনার সাহস আছে, একদম। বড় মিডিয়া সব কিন্তু কিনে নেওয়া হয়েছে, তারপরে মানুষ কাগজও পড়ে না, টেলিভিশনও দেখে না, আপনাদের মতন মিডিয়া লোককে দেখে। তন্ময় বন্দ্যোপাধ্যায় বলে যিনি, আর 1 ঘন্টার মধ্যে 20-30 হাজার লোক দেখে ফেলে, বোঝাই যাচ্ছে মানুষের সত্যের প্রতি ক্ষুধা। আমি কারোর প্রতি বলছি না, আপনি যতই সত্যে আটকে রাখবেন, সত্যের প্রতি ক্ষুধা ততই বাড়বে, এবং সেটাই ভোট বাক্সে পড়ে যাবে। কাজে আমি দেবনারায়ণ বাবুর কাছে আসবো। দেবনারায়ণ বাবু, এটা তো মানবেন যে বাম শাসন যখন চলে গেল সেই সময় একটা আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আমার মনে হয় এই প্রশ্নটা আপনার সঙ্গে হবে দেবনারায়ণ বাবু, সেটা হচ্ছে বাম শাসন চলে যাওয়ার সময় একটা দলীয় রেজিমেন্টেশন আমরা সবাই তো দেখেছি, সেই রেজিমেন্টেশন বিরুদ্ধে মানুষের ক্ষোভ তৈরি হয়েছিল, মনে হয়েছিল অন্তত এই রেজিমেন্টেশনটা দূর হবে, গণতান্ত্রিক পরিসরটা তৈরি হবে, মানুষ তার মতামতটা দিতে পারবে, এইটুকুই প্রত্যাশা ছিল। রাজাগোপাল বাবু খুব পরিষ্কার করে বলেছেন সব ভালো হয়ে যাবে, এটা কেউ প্রত্যাশা করেনি, কিন্তু একটা ছিল যে একটা গণতান্ত্রিক পরিসর তৈরি হবে, আমরা মতামতটা ব্যক্ত করতে পারবো, কারণ দীর্ঘদিন একটা রাজনৈতিক রেজিমেন্টেশনের মধ্যে আমাদের থাকতে হয়েছে, সেইটা দেওয়া গেল না কেন? এবং তার পরিপ্রেক্ষিতেই কি মনে হয় না যে এই দ্রুত বিজেপি বিকল্প হিসেবে উঠে আসছে, সেই পরিসরটা বন্ধ করে দেওয়ার ফলেই? দেখুন, পঞ্চায়েত নির্বাচনে ওরা যা করেছিলেন, নমিনেশন ফাইল করে দেয়নি। অজয় বাবু, আপনার কাছে আসবো, একটু দেবনারায়ণ বাবুর কাছে নিয়ে আপনার কাছে আসবো। দেবনারায়ণ বাবু, কথা শোনা যাচ্ছে না। লোকসভা নির্বাচন আই এম নট স্যাটিসফাইড উইথ দ্যাট, বহু জায়গায় বলেছি, কিন্তু কেন্দ্রীয় যে নির্বাচন সে যথেষ্ট। কেন্দ্রীয় যে নির্বাচন 18টা আসন কেন ছিল, প্রশ্ন হচ্ছে তার একটা প্রমাণ তো মানে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, রাজ্য বিজেপির একটা যে বাঁধন সেটা কেন হলো, এটাও তো পঞ্চায়েত নির্বাচন, এবং এটাও মনে করতে হবে যে বামে নেমে এলো, দুই নির্বাচন এক হয়ে গেল, একটা হচ্ছে রাজ্য সরকারের তত্ত্বাবধানে আর একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে, দুটোকে নিয়ে এক করে ফেলবেন। এই যে গুলিয়ে দেওয়াটা, গুলিয়ে দেওয়াটা উনি উৎসাহ আপনি লোকসভার পঞ্চায়েত নির্বাচন ত্যাগ করে দিলেন। আজকে তো বলতে হবে না, তৃণমূলকে বলা যাবে না, বিজেপি যদি ত্রিপুরাকে মানে একেবারে থিম হিসাবে দেখে, মানে মোটো হিসাবে দেখে, নর্ম হিসাবে দেখে, তাহলে সেখানে ত্রিপুরাতে রিপার্কেশন আছে, সেখানে কিভাবে বুঝুন 34 বছরের রিপার্কেশন, ওখানে যারা করেছে আজকে জনগণ সেটা বুঝুন। আপনি আপনি তো না জেনে আপনি বলছেন। আমি একদম শেষে চলে এসেছি, আমি প্রকাশ বাবুর কাছে আসবো। প্রকাশ বাবু, আপনারা প্লিজ দুজনকে আমি দুজনকেই থামাবো। দেবনারায়ণ বাবু, অজয় বাবু, আপনার দুজনকেই থামাবো। আমি প্রকাশ বাবুর কাছে আসবো। প্রকাশ বাবু, আপনারা 2011-এ তৃণমূল কংগ্রেসের জোট সঙ্গী ছিলেন, আপনারা তো প্রত্যাশা করেছিলেন এই রাজ্যে আর কিছু না হোক অন্তত গণতন্ত্রের পরিসরটা তৈরি হবে, সেটাই কি কোথাও খুব একটা ধাক্কা খেয়ে গেছে, এবং তার জন্য কি এত দ্রুত বিজেপির উত্থান? আর এখানে পঞ্চায়েত নির্বাচনে খুনের পর খুন, প্লিজ অজয় বাবু, একটা খুন হয়েছে, ওই নির্বাচন হলো বিহার নির্বাচন, একটা প্লিজ 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 অজয় বাবু, অজয় বাবু প্লিজ, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। প্রকাশ বাবু, পঞ্চায়েত থেকে শুরু হলে কর্পোরেশন, প্রকাশ বাবু, প্রকাশ বাবু, আপনাদের লোকসভা সমস্ত নির্বাচনে খুন হয়ে যাচ্ছে, প্রকাশ বাবু, লোকাল গভর্নমেন্টের পশ্চিমবঙ্গে না পশ্চিমবঙ্গে প্রকাশ বাবুর কথা শোনা যাচ্ছে না। এটা পশ্চিমবঙ্গে আছে, সেই বাংলাদেশ সময় আছে, ত্রিপুরা আছে, এই হত্যা জায়গা নেই, আর এদিকে দখল করে দেওয়ার ঠিক জায়গা। আমরা রাজনৈতিক চাপানুতোরের মধ্যে ক্রমশই জড়িয়ে পড়ছি। আমার প্রত্যাশা আপনাদের সবাইকে থামাতে হচ্ছে, কারণ সময় একদম শেষ। আমি দেবনারায়ণ বাবু, অজয় বাবু, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, আমাদের অনুষ্ঠান একদম শেষ। রাজ্য রাজনীতিতে নতুন বাঁক তৈরি হচ্ছে কিনা সেটা অবশ্যই আমরা লক্ষ্য রাখবো, এবং একই সাথে লক্ষ্য রাখবো যে সাধারণ মানুষ যে প্রত্যাশাটা করেছিল যে গণতন্ত্রের একটা পরিসর, সেই পরিসরটা রুদ্ধ হয়ে যাওয়া থেকেই ক্রমশ অন্য বিকল্পের খোঁজে মানুষ যাচ্ছে কিনা সেই দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং রাজ্য রাজনীতিতে নতুন বাঁক, নতুন মঞ্চ, নতুন ভাবনা আসছে কিনা তার উপরেও আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা অবশ্যই লক্ষ্য রাখবো, কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, রাজ্য রাজনীতি যাই হোক না কেন, মানুষ যেন ভালো থাকে, রাজনীতি যেন সুস্থ হয়ে ওঠে। রাজনীতি এমন একটা সংস্কৃতি যাকে কেন্দ্র করে আবর্তিত হয় মানুষের জীবন, মানুষের জীবিকা, সেই রাজনীতিটা অন্তত সুস্থতা
সভ্যতার দিকে যাক এবং সেই সংস্কৃতি মানুষকে শুভ বোধ শুভ চেতনার দিকে নিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের সবাইকে আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। গোটা পৃথিবীর সমাজনীতি এবং অর্থনীতিকে একেবারে বদলে দিয়েছে, কিন্তু তাতে কি সমাজনীতি অর্থনীতি কোনোটাই কি বদলাবে? ফেলে থাকবে কি সমাজনীতি অর্থনীতির মূল্যায়ন বিশ্লেষণ? চলবে। আমরা সমাজনীতি অর্থনীতির আলোচনা করব, তবে একেবারে অন্যভাবে। প্রতি সোমবার থেকে বুধবার রাত ঠিক 8টায় আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন 24 আওয়ার্স থেকে। COVID-19